আজকে কথা বলো না, আজকে মেলা জিনিসপত্র শিখতে হবে, রাইট? লেখা তোমরা বেশি কথা বলবা না, চুপচাপ থাকবা। কোনটা এমনিতে ভাঙে গেছে, এদিকে এরা আছে। এক বছর পরে এতগুলো ব্যাচ পড়ানো মানে খুব কষ্টকর। লেখো একটি ত্রিভুজের, তোমরাও লিখবা বাবা, হ্যাঁ। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। অন্তস্থ কোণগুলো সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ তা যাচাই করতে হবে। ওকে, তাহলে একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। অন্তস্থ কোণগুলো সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ এটা যাচাই করতে হবে। এটার জন্য যে কনসেপ্ট জানা দরকার সেটা বলছি আমি, হ্যাঁ বলবো। কনসেপ্টটা হচ্ছে এরকম, আগে এটা দেখো, তোমরা সারা জীবন শিখেছো এটা যদি একটা ভেক্টর পি হয়, এই ভেক্টরের মানকে পি দ্বারা প্রকাশ করে, রাইট? এখানে একটা ভেক্টর যদি কিউ হয় তাহলে এর মানকে কি দ্বারা প্রকাশ করে? এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, রাইট? তাহলে পি ডট কিউ এটা ইকুয়াল টু কি মনে আছে তোমাদের? পি কিউ কজ আলফা। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, রাইট? বাট জাতির কাছে আমার প্রশ্ন, কখনো কি তোমরা দেখেছো যে ভেক্টরের মান নেগেটিভ হয়? ভেক্টরের মান কখনোই নেগেটিভ না, রাইট? অর্থাৎ এটা চিরকাল পজিটিভ, এটা চিরকাল পজিটিভ, রাইট? লক্ষ্য করো ভাইজান, এইটা তখনই পজিটিভ হবে যদি আলফা সূক্ষ্মকোণ হয়। আলফা যদি সূক্ষ্ম, বানান কি? এটা একসাথে হবে, আচ্ছা একসাথে, সূক্ষ্মকোণ, হ্যাঁ, রাইট? তার মানে আলফা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে পি ডট কিউ পজিটিভ ইন্টু পজিটিভ হতে হবে। পজিটিভ ইন্টু পজিটিভ মানে কি? ধনাত্মক। তাহলে সিদ্ধান্ত আমরা নিতে পারি যে দুটা ভেক্টরের ডট গুণন যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে সূক্ষ্মকোণ। বলো, দুটা ভেক্টরের ডট গুণন আমরা করতে পারি কিনা? তাহলে পি ডট কিউ গ্রেটার দেন 0 হলে আলফা হবে সূক্ষ্মকোণ, রাইট? আচ্ছা, 2 নম্বরে লেখো, পি ডট কিউ লেস দেন 0 হলে পি ডট কিউ লেস দেন 0 হলে আলফা হবে কি? স্থূলকোণ। মনে থাকবে, অনেক কাজে লাগবে এই জিনিসটা, বলে রাখলাম, রাইট? আচ্ছা, বলবো আপনি সরলরেখা চ্যাপ্টারে ভেক্টর কেন করতেছেন? সেটা আমার ইচ্ছা। সরলরেখার অঙ্ক কি নিয়মে করব সেটা আমার ইচ্ছা, ভাই খুশ, ঠিক না? তো যাই হোক, এখন আসো, এখানে আরেকটা কথা আছে কিন্তু। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে আমি তোমাদেরকে চিরকাল অনেক আগে থেকেই শিখাই, একটা বিন্দু থেকে দুটা ভেক্টর বের হয়ে যেতে হবে, অথবা একটা বিন্দুতে দুটা ভেক্টর এসে প্রবেশ করতে হবে বা মিলিত হতে হবে, রাইট?
তাহলে ভাইজান আমাকে যদি এরকম একটা ত্রিভুজ দিয়ে বলে যে এ কোণটি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ তুমি যাচাই করো, রাইট? তাহলে তোমার টার্গেট এ বিন্দু থেকে যে দুটা ভেক্টর বের হয়ে গেছে তাদের ডট গুণন করা। তাহলে এ বিন্দু থেকে কোন দুটা ভেক্টর বের হয়েছে? অর্থাৎ তোমাকে এ বি ভেক্টর আর এসি ভেক্টর নির্ণয় করে তাদের ডট গুণন নির্ণয় করতে হবে। যদি ডট গুণন গ্রেটার দেন 0 হয় তাহলে সূক্ষ্মকোণ। আমি কি বুঝাতে পারলাম? আর যদি লেস দেন 0 হয়, আমার কথা কি বুঝতে পারো না ভাইজান? এখন প্রশ্ন, ভাই আপনি তো উদ্দীপকে দিয়েছেন একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, রাইট? তাহলে ভেক্টর কি করে নির্ণয় করবেন? এটা নির্ণয় করা যায় স্থানাঙ্কের সাহায্যে, ভেক্টর নির্ণয় করা যায়। সেটা একটু বলে দিই। এর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, এখানকার স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে এ বি ভেক্টর যখন নির্ণয় করবা তখন দ্বিতীয় বিন্দু মাইনাস প্রথম বিন্দু সাহায্য নিয়ে করতে হয়, রাইট? অর্থাৎ x2 মাইনাস x1 ইন্টু আই, নাকি গো? x2 তো লিখলাম, মুখে বললাম না x2। তাহলে x2 মাইনাস x1 ইন্টু আই, এ বি যদি নির্ণয় করি আমরা, অর্থাৎ দ্বিতীয় বিন্দুর ভুজ মাইনাস প্রথম বিন্দুর ভুজ ইন্টু আই, প্লাস তোমরাই বলো তো বাবা y2 মাইনাস y1 ইন্টু জে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারলাম অঙ্কটা? আমি তাহলে ভেক্টর নির্ণয় করতে পারবো। তাহলে যে কোণ বের করব আমরা, যে কোণ সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাই, সেই কোণ থেকে যে দুটা ভেক্টর বের হবে সেটা নির্ণয় করতে হবে, সোজা হিসাব। সেই দুটা ভেক্টরের ডট গুণন যদি আমরা দেখাতে পারি যে পজিটিভ, তাহলে বলবো অন্তস্থ কোণটা সূক্ষ্মকোণ। আর যদি লেস দেন 0 হয় তাহলে অন্তস্থ কোণটি স্থূলকোণ। কোনোদিনও ভুল হবে না ইনশাআল্লাহ। কে ক্লিয়ার? এবার একটা অঙ্ক নিব আমরা। এই অঙ্কের একবার নাড়ি ভুড়ি বের করে ফেলবো বিভিন্ন সেক্টর থেকে। ওকে, বলবো লেখো। হেভি একটা অঙ্ক নেব এখন। বললাম কিন্তু লেখো এবিসি ত্রিভুজের, এরা বুঝলা কিনা দেখে বলতে হবে না? এবার তোমরা বুঝলা কিনা? ভাইয়া আপনার গলা ভেঙে গেছে। গলা ভেঙে যায়নি, কণ্ঠ ভেঙে গেছে। হ্যাঁ, গলা ভেঙে না কি কারণ? কণ্ঠ ভেঙে গেছে। কি ক্লিয়ার? এবার বলো, লেখো এবিসি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক অফলাইন ক্লাসে এটাই সমস্যা। যেমন গতকালকে থেকে আমার নাক বন্ধ হয়ে আছে, কিন্তু বুঝলা, কণ্ঠও গেছে ভাঙ্গে, হঠাৎ করে ঠান্ডা গরম লাগেছে তো। আর অনলাইন ক্লাস হলে কি করতাম, আজকে ক্লাস বন্ধ। অফলাইনে এতগুলো ছেলেমেয়েদেরকে ফিরাবো কি করে? তো যাই হোক, এবিসি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ অফ 50, এ অফ 50 দিব না অন্য বিন্দু দিব? আচ্ছা হইল রে ভাই, আমি তো অঙ্কটা মাথায় ক্যালকুলেশন করতেছি তোমাদের সাথে গল্প করতে করতে, এটা তো বুঝছো না। এ অফ -4 -3, বি অফ 50, সি অফ 112। ঠিক আছে, ক নম্বর প্রশ্ন লেখো। ত্রিভুজটির এ কোণ সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ যাচাই করো। ত্রিভুজটির এ কোণ সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ যাচাই করো। তোমরা লিখো কিন্তু বাবা, হ্যাঁ, যারা অনলাইনে আছো। ত্রিভুজটি এ কোণ সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ যাচাই করো।
কয় নম্বর প্রশ্ন হলো এটা? ক নম্বর প্রশ্ন হলো, রাইট। খ নম্বর প্রশ্ন লেখো, বলবো এ কোণের সমাধিখণ্ডক, এ কোণের সমাধিখণ্ডক বিসি বাহুকে যে বিন্দুতে ছেদ করে, এ কোণের সমাধিখণ্ডক বিসি বাহুকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। আবার বলছি, এ কোণের সমাধিখণ্ডক, এ কোণের সমাধিখণ্ডক বিসি কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো, রাইট। গ নম্বরে লেখো, এ বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এ বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের এবং বহির্দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এ বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডক এবং বহির্দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। ওকে। ঘ নম্বর লেখো, ত্রিভুজটির অন্তঃকেন্দ্র নির্ণয় করো। ত্রিভুজটি অন্তঃকেন্দ্র নির্ণয় করো। ঘ নম্বর লিখেছেন? কি 5 নম্বর লেখো, মানে কি ওটা কি অক্ষর? আচ্ছা, লেখো এ বি বাহুকে স্পর্শকারী বহির্বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। এ বি বাহুকে স্পর্শকারী বহির্কেন্দ্র বা বহির্বৃত্তের কেন্দ্র, বহির্বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। চখাম একটা প্রশ্ন দিয়েছি এখানে, রাইট। মানে এই প্রশ্নের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যান্সার করা আমি শিখবো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করার অ্যাবিলিটি তৈরি করব এখন, দেখো। ওকে, তাহলে ক নম্বর প্রশ্নটা আগে সলভ করতেছি, রাইট। তাহলে ক নম্বর দেওয়া আছে, এই যে আমি লিখে নিলাম, এগুলো দেওয়া আছে, তোমরাও লিখে নাও, তোমরাও লিখে নাও। এ ইকাল টু এইটা, বি ইকাল টু এইটা, সি ইকাল টু ওইটা। লেখা হয়েছে? এতগুলো লাগে নাকি? অনলাইনে ছেলেবেলদের লেখা শেষ, ঠিক আছে। এরকম একখান চিত্র একবার, এখানে এ দিবা, এখানে বি দিবা, এখানে সি দিবা। এর স্থানাঙ্ক -4 -3, বি এর স্থানাঙ্ক 5 0, সি এর স্থানাঙ্ক 1 12। এটা না দিলেও হতো, কোনো সমস্যা নাই। আমি বলেছি এ কোণ সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ যাচাই করো। আমি তোমাদের শিখাইছি যে কোণ সম্পর্কে সিদ্ধান্ত নিতে বলছে সেই কোণ থেকে, সেই বিন্দু থেকে দুটা ভেক্টর বের করে দিতে হবে, রাইট। কোন দুটা ভেক্টর বের হয়েছে রে বাবা? তাহলে আগে এ বি ভেক্টর নির্ণয় করো। এ বি ভেক্টর মানে বি এর ভুজ মাইনাস এ এর ভুজ, মানে 9i। এটা আমি একবারে লিখলাম, কিছু মনে করলা? বলো, কিছু মনে করলা? এবার এই কোটি মাইনাস এই কোটি মানে প্লাস 3j, কি ক্লিয়ার্স? এবি ভেক্টর নির্ণয় করেছি। এবারে কি ভেক্টর বের করতে বলছে তোমাদেরকে?
এসি ভেক্টর ইকুয়াল টু কত হবে বাবা বলো তো 5i একবারে লিখতেছি কিছু মনে করো না সি এর ভুজ মাইনাস এ এর ভুজ ইন্টু আই প্লাস সি এর কোটি মাইনাস এর কোটি মানে 15 যে কি মিথ্যা কথা বললাম রাইট আমি দুটা ভেক্টর নির্ণয় করেছি এবারে লেখো এবি ডট এসি ইকুয়াল টু 5 নং 45 প্লাস 3 15 45 বা দুটাই 45 এই দুটার যোগ ফ্রুট গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0 গ্রেটার দেন 0 আমি তোমাদেরকে শেখাইছি এবি এবং এসি এর ডট গুণন যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কি অতএব এ কোণটি হবে সূক্ষ্মকোণ অতএব এ কোণটি হবে সূক্ষ্মকোণ এবার তোমরা কি বুঝলা অমটার শেষে কি বললেন অমটার শেষে বলেছি এবি বাহুকে স্পর্শকারী বহির্বৃত্তের কেন্দ্র নির্ণয় রাইট আচ্ছা বলো প্রথম অঙ্কটা ক্লিয়ার কিনা লিখেছে আফিয়া আলবিদা বুঝেছি অনিন্দ দেব ক্লিয়ার্ড ওকে তাহলে কোনো ভেজাল নাই তাহলে এরা একবারে ক্লিয়ার এবার আসো খ নম্বর ট নম্বর এগুলো অ্যান্সার করার আগে কিছু জ্ঞান অর্জন করব আমরা রাইট লেখো জ্ঞান অর্জন না অর্জিত জ্ঞানের পুনরাবৃত্তি হ্যাঁ কোনগুলো এটা পড়াইছিলাম জানি না মনে নাই আমি আমাকে মনে থাকে নাকি অর্জিত জ্ঞানের পুনরাবৃত্তি রাইট সেটা তোমরাও জানো আমিও জানি অবশ্য আমি বিশ্বাস করি কি জানো সরল লেখার আমি যা জানি তোমরাও সেটাই জানো আমি অ্যাপ্লিকেশন বেশি পারি তোমরা কম পারো দিস ইজ দ্য ডিফারেন্স রাইট তোমরা লম্ব রেখার সমীকরণ জানো সমান্তরাল সরল রেখার সমীকরণ জানো মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এখানকার সবাই সব ধরনের ইকুয়েশনগুলো জানে সরল রেখার বাট আমি ওগুলোর অ্যাপ্লিকেশন বেশি জানি এই জন্য বেশি অঙ্ক পারি রাইট তোমরা জানো আমিও কিন্তু তার বেশি জানি না সরল রেখায় এটা সত্য আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এটা তোমরা বেশি জানতো আমি কম জানতাম সেটা হচ্ছে এই হচ্ছে কাহিনী এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি রাইট তোমাদের 9-10 একটা থিওরি ছিল এরকম যে কোন একটা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে যে অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করা যায় এই যদি সরল রেখা হয় এই সরল রেখাটা যদি এ কোণকে সমদ্বিখণ্ডিত করে এটা বিপরীত বাহুকে যে বিন্দুতে ছেদ করে রাইট এই দুটা অনুপাত হয় এই দুটা বাহুর অনুপাতের সমান এটা কি তোমাদের 9-10 ছিল না বলো তো বাবা তোমরা হায়ার ম্যাথে কিন্তু এর প্রমাণটাও শিখেছো রাইট আমার হায়ার ম্যাথ ছিল না এই জন্য আমি পারি না এটা রাইট তাহলে এডিটা হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক সেই সুবাদে তুমি বিডি ইস টু ডিসি লিখতে পারবা কি না কি ঠিক না সেটা হচ্ছে এবি ইস টু অর্থাৎ এডি যদি এ কোণের সমদ্বিখণ্ডক হয় তাহলে এটা একটা জ্ঞান এডি এ কোণের যদি সমদ্বিখণ্ডক হয় এডি এ কোণের সমদ্বিখণ্ডক হলে ওকে বিডি ইস টু ডিসি এটা ইকুয়াল টু বিডি এর পাশে কোন বাহু আছে এ বি বাহু আছে রাইট আর ডিসি এর পাশে কোন বাহু আছে এটা চিরকাল সত্য কতকাল চিরকাল রাইট এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস ভাইজান ঠিক আছে
এই অঙ্কটা যদি আমি দিয়ে খ নম্বর প্রশ্নটা যেটা তোমাদেরকে দিয়েছি, এই অঙ্ক হঠাৎ করে পরীক্ষায় দিলে 90% স্টুডেন্ট সলভ করে আসতে পারবে না। ঠিক আছে, দেখো আমি এখন এই অঙ্কটা সলভ করব। খ নম্বরটা কি বলেছে? খ নম্বর অঙ্কটা কি বলেছে বলো না প্লিজ। এ কোণের সমাদ্বিখণ্ডক বিসি কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয়। তার মানে ডি এর স্থানাঙ্ক চাচ্ছি আমি, আর ডি ওই বি আর সি কে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে, সেই অনুপাত আবার বাহুর দৈর্ঘ্যের অনুপাত। আমি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো কিনা? তাহলে এই অনুপাত পাবো। অনুপাত জানা, প্রান্ত বিন্দু জানা, যে বিভক্ত করে তার স্থানাঙ্ক কি কানা, ওটা বের করতে পারবো কিনা বলো? বাস, এটা তোমরাও জানো, আমিও জানি। আমি অ্যাপ্লিকেশনটা বেশি পারি, বোঝো নাই? হ্যাঁ, কারণ আমি শুধু ম্যাথমেটিক্স নিয়ে চিন্তা করি, তোমরা অনেকগুলো সাবজেক্ট নিয়ে চিন্তা করো, এটাই সমস্যা, রাইট? এই যে দেখো, তোমাদের মাথার মধ্যে আরো অনেক চিন্তা। দেখো বাবা, তাহলে সি বিন্দু 112, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে আমার এ কোণের সমাদ্বিখণ্ডক, এ কোণের সমাদ্বিখণ্ডক এখানে 12। এই যে 1 তো আছে, এই 1টা এখানে ব্যবহার করতে হবে, তো বুঝতে হবে। যাই হোক, রাইট? বলো তো বাবা, আমি যদি বিডি ইস টু ডিসি বের করতে পারি, তাহলে অনুপাত জানা, রাইট? অনুপাত জানলে আমি অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো না। তাহলে এই অনুপাত বের করতে গেলে বাহু দরকার। তাহলে লিখো, দেওয়া আছে এ অফ এত, বি অফ এত, সি অফ এত। এবার কোন দুটা বাহুর দৈর্ঘ্য তোমার জানতে হবে বলো তো? তাহলে লিখো এ বি ইকুয়াল টু রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার মানে 81 প্লাস 85 ইকুয়াল টু 3√10। একবারে করলাম, বোঝো এগুলো, বোঝো? রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, তাই না? ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার মানে 81, কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার মানে 9। 90 এর বর্গমূল 9 10 90, 9 এর বর্গমূল হচ্ছে 3√10, রাইট? আমার কেমন জানি মনে হচ্ছে এসি এর দৈর্ঘ্য √10 একটা আসবে, কারণ অনুপাত নইলে বিদ ঘটে আসবে রে ভাই। ঠিক আছে, বলো এসি ইকুয়াল টু ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার মানে 25, কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার মানে 225, এটা ইকুয়াল টু 25 × 10 মানে 250 না? 250 মানে 25 × 10, 25 এর বর্গমূল 5√10। বাহ, ঠিক না? ওইভাবেই তো বিন্দুগুলো নিয়েছিলাম রে পাগলা। ঠিক আছে, যেন এগুলোর অনুপাত মানে যে বিডি ইস টু ডিসি করলে অনুপাতটা যেন সুন্দর একটা অনুপাত আসে। দেখো তো, বিডি ইস টু ডিসি মানে কি? এবি ইস টু এসি মানে 3:5। তাহলে লিখো, যেহেতু এডি এ কোণের সমাদ্বিখণ্ডক, যেহেতু এবি এডি এডি, এই ভুল লিখেছো কেন? আমি এডি বলিনি, এডি শুনতে ভুল করেছ। যেহেতু এডি এ কোণের সমাদ্বিখণ্ডক, এ কোণের সমাদ্বিখণ্ডক, তাই না? সুতরাং বিডি ইস টু ডিসি এটা ইকুয়াল টু 3:5, না সরি, একবার না লিখি, এবি ইস টু এসি, এবি ইস টু এসি। এটা লেখা ঠিক আছে কিনা বলো? আর এবি ইস টু এসি মানে তার কমন অঞ্চলটা কাটা যাবে, 3:5। কি অনুপাত জানা? তাহলে এদিককার অনুপাতটুকু 3 আর এইটুকু হচ্ছে 5। কি ক্লিয়ার? বলো, ডি এর স্থানাঙ্ক যদি আলফা বেটি ধরি,
আমরা ধরে নিলাম ডি হচ্ছে আলফা বিটা, রাইট? তাহলে অতএব আলফা ইকুয়াল টু, বলো, অনুপাত জানা আছে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই, ওইটা তো মনে রাখি না। অন্তর্বিভক্ত বিন্দুর ভুজ নির্ণয় করার সময় প্রত্যেকটা অনুপাত তার অপোজিট ভুজের সাথে গুণ হয়, রাইট? আমার যদি ভুল হয় সূত্র তখন কি করবো না, রাইট? তাহলে বলে এই অনুপাত এর অপোজিট ভুজের সাথে গুণ হবে। তাহলে আলফা ইকুয়াল টু 3 ইন্টু অপোজিট ভুজ কত, 5 ইন্টু অপোজিট ভুজ কত, ডিভাইড বাই অনুপাত দ্বয়ের যোগ ফ্রুট কত, 3 প্লাস 5 ইকুয়াল টু 28 বাই 8। 28 বাই 8 ইকুয়াল টু কি 2? কত? 7 বাই 2। আলফা কি পেয়ে গেছো কিনা? এইভাবে বিটাটাও একটু বের করে দাও না প্লিজ। কত আসবে? তাহলে এটা তোমরা লিখে নিও 9/2। তাহলে কি ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছো, রাইট? তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পাইলাস 7/2 আর 9/2। কি ক্লিয়ার কিনা? এবারে বলো তোমার গ নম্বর প্রশ্নে কি ছিল বলতে পারবা? এ বিন্দুগামী অন্তর দ্বিখণ্ডক এবং বহির দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে, বলে নাই? বলো। এ ভাই, এ কোণের অন্তর দ্বিখণ্ডক কোন বিন্দুতে যাচ্ছে? এডি। তাহলে এডি এর সমীকরণ নির্ণয় করা সম্ভব কিনা? দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে লেখা অতএব এ বিন্দুগামী, তাহলে গ আসলে খ করতে হবে নাকি? গ আসলে খ করতে হবে। তাহলে লিখো এ বিন্দুগামী অন্তর দ্বিখণ্ডক, অর্থাৎ এ বিন্দুগামী অন্তর দ্বিখণ্ডক অর্থাৎ এডি এর সমীকরণ, এডি এর সমীকরণ। বলতো বাবা দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ লিখতে পারো না? কিভাবে লিখো? অন্য কালিতে লিখি। x মাইনাস x1 মানে মাইনাস 7 প্লাস 4, x1 মাইনাস x2 মাইনাস 4 মাইনাস 7/2 ইকুয়াল টু y মাইনাস y1 মানে প্লাস 3 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 মানে 9/2। কি ক্লিয়ার? বলো, কারো বুঝতে সমস্যা আছে বাবা? হ্যাঁ, এই দুটা তো একই মনে হচ্ছে। নিচের দুটা 3.5 আর 4 7.5, আর 3 আর 4.5 7.5। এটাও 7.5, এটাও 7.5, কাটি একবারে কুচি কুচি হয়ে যাবে, তাই কিনা? তাহলে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আর গুণ করে এই পার করে, তাহলে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। বলো, এটা কোন বিন্দুগামী অন্তর দ্বিখণ্ডকের সমীকরণ বের করলা? আমি আজকে এ বিন্দুগামী করালাম, কালকে যদি বলি এটা বি বিন্দুগামী অন্তর দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে, পারবা না? হ্যাঁ, তাহলে বি বিন্দুগামী অন্তর দ্বিখণ্ডক বিপরীত বাহুকে কোন বিন্দুতে ছেদ করবে সেটা আগে নির্ণয় করে নেবা, রাইট? তারপর সমীকরণ যে কোনোটা বললে পারবা কিনা বলো? ক্লিয়ার? তোমাদের সাথে আরেকটা কথা আছে আমার। এই যে ওরা দেখতে পাচ্ছে গো? হ্যাঁ দেখতে পাচ্ছে। আচ্ছা, এই যে দেখো তোমরা, এটা হচ্ছে অন্তর দ্বিখণ্ডক। এখন এই ত্রিভুজের যে কোনো বাহুকে এভাবে বর্ধিত করে দিলে, এটাকে বর্ধিত করে দিলে, রাইট, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, রাইট? আর আমরা এই কোণের সমদ্বিখণ্ডক বের করেছি, রাইট? আমরা জানি দুটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরের উপর লম্ব হয়, রাইট?
অর্থাৎ মনে রাখবা চিরকাল একটা ত্রিভুজের কোন শীর্ষবিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডক পরস্পরের উপর লম্ব হয়। একটা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডক এবং বহির্দ্বিখণ্ডক পরস্পরের উপর লম্ব হয়। বলো তো বাবা, আমি যদি এখানে একটা সমদ্বিখণ্ডক আঁকি, এই যে দেখো, এই পাগলারা, এটা বহির্কেন্দ্র কিনা, এটা অন্তঃকেন্দ্র কিনা? হ্যাঁ, তাহলে বলো এই কোণের সমদ্বিখণ্ডক এইটা কিনা, আর এই কোণের সমদ্বিখণ্ডক এইটা, এরা পরস্পরের উপরে কি হবে? লম্ব হবে। তুমি এই বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করেছ, এখন কি বহির্দ্বিখণ্ডকের সমীকরণ ওই এডি এর উপরে কি হবে? তাহলে লেখো, অতএব এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডক অর্থাৎ এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডক অর্থাৎ এ বিন্দুগামী বহির্দ্বিখণ্ডক অর্থাৎ এডি এর লম্ব রেখার সমীকরণ, এডি এর লম্ব রেখার সমীকরণ। বলো তো বাবা, এডি এর সমীকরণ তোমার বের করা আছে কিনা? হ্যাঁ, এডি এর সমীকরণ তোমার x - y + 1 = 0 এর লম্ব রেখার সমীকরণ। তাহলে এর লম্ব রেখার সমীকরণ x + y + k = 0, রাইট? না, এভাবেই করিও ফাইনাল আর কি। ইয়া কোন বিন্দুগামী? -4 -3 গামী। তাহলে -4 -3 সমীকরণকে সিদ্ধ করবে কিনা বলো আমাকে। হ্যাঁ, কি এর মান পাওয়া যাবে না? আমি একটা বিন্দুগামী শিখাইলাম, বি বিন্দুগামী যদি আসে পারবা কিনা, সি বিন্দুগামী আসে যদি পারবা কিনা, এরা বাছাই করবা তোমরা নিজেরা, যে বি বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডক এবং বহির্দ্বিখণ্ডক, আবার বি বিন্দুগামী সি বিন্দুগামী অন্তর্দ্বিখণ্ডক এবং বহির্দ্বিখণ্ডক, রাইট? ওকে, তোমরা কি বুঝলা বিদেশিরা? এবারে পরের প্রশ্ন কি বলো? হ্যাঁ, অন্তঃকেন্দ্র। এবারে লেখো অর্জিত জ্ঞানের পুনরাবৃত্তি। হ্যাঁ, অর্জিত জ্ঞান এর পুনরাবৃত্তি। আমরা এই জ্ঞানগুলো আগে অর্জন করেছি, রাইট? এই জ্ঞানগুলো আমরা আগেই অর্জন করেছি কিনা বলো? ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার এছাড়া তার কোনো কিছু লেখার নাই। এবার লেখো, এবার শোনো, অন্তঃকেন্দ্র বের করবো। এরকম দাও, এ বি সি একটা ত্রিভুজ, যার তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, x1 y1, b of x2 y2, c of x3 y3। কি ক্লিয়ার? ওকে, এবারে বলো, এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে কি বলি আমরা? বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে, আর সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে স্মল সি বলে কিনা বলো? সর্বপ্রথম কাজ, একটা ত্রিভুজের তিনটা বাহুর তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, ফার্স্ট স্টেপ বাহুগুলোর আগে দৈর্ঘ্য বের করা, রাইট? দৈর্ঘ্য বের করা সম্ভব কিনা? আচ্ছা, এরপরে অন্তঃকেন্দ্র আই অফ এক্স ওয়াই ধরে নেবা। আমরা দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে
একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করার সময় আমরা ভুজ লেখার যে কাহিনী ঘটাইতাম, প্রত্যেকটা অনুপাত তার অপোজিট ভুজের সাথে গুণ হয়, রাইট? এখানেও তাই। অন্তঃকেন্দ্রের যখন ভুজ স্থানাঙ্ক নির্ণয় করবা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সাথে অপোজিট ভুজগুলোর গুণ হবে, রাইট? তাহলে অন্তঃকেন্দ্র এক্স হলে এক্স ইকুয়াল টু, যখন আমি অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক বের করব, তখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অপোজিট ভুজের সাথে গুণ করবা। তাহলে বলো, এ গুণ হবে কার সাথে? বি এর অপোজিট ভুজ এক্স টু, সি এর অপোজিট ভুজ ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল এ প্লাস বি প্লাস সি, রাইট? কি ক্লিয়ার? এবারে ওয়াই ইকুয়াল টু, বলো যখন কোটিপতি দিকে তাকাবো আমরা, তাহলে আই অফ এক্স ওয়াই, তাহলে ওয়াইটা হচ্ছে কোটি। যখন কোটি নির্ণয় করব, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অপোজিট কোটির সাথে গুণ করব, রাইট? তাহলে কি হয় বলো, এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এই সূত্রকে সরাসরি রিটার্নে ইউজ করবা, সমস্যা নাই, ওকে? তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে নেওয়া, রাইট? আবার দেখো, আমি একটু আগে যে অন্তর্দ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডকের সমীকরণ বের করলাম না, আমি অন্তঃকেন্দ্র বের করেও করতে পারতাম। তিনটা শীর্ষবিন্দুতে দেওয়া ছিল, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য বের করে অন্তঃকেন্দ্র বের করা সম্ভব কিনা? অন্তঃকেন্দ্র বের করে এ আয়ের সমীকরণ বের করতে পারবো। যে সকল অঙ্কে তিনটা অন্তর্দ্বিখণ্ডকেরই সমীকরণ বের করতে বলে, তখন অন্তঃকেন্দ্র বের করে সলভ করাটাই বেটার, বোঝা নাই? নইলে তো প্রত্যেকটার এই যে বাহুগুলোর উপরিস্থিত অনেক বড় হয়ে যাবে না, তার থেকে এটাই বেশি ভালো, রাইট? তাহলে আমরা যে অঙ্কটা দিয়েছিলাম সেটা করবো এখন। বলো ভাইজান, এই হচ্ছে একটা ত্রিভুজ, এর স্থানাঙ্ক কত দেওয়া আছে রে বাবা? -4 -3। বির স্থানাঙ্ক 50, সির স্থানাঙ্ক কত? 112। সর্বপ্রথম কাজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করে নাও। এটাকে স্মল এ দাও, এটাকে স্মল বি দাও, স্মল সি দাও। এ ইকুয়াল টু বি সি, এটা ইকুয়াল টু এই মোটামুটি 4√10 একবারে লিখলাম, আমি পারি যে, বোঝো নাই? কি বোঝো নাই? এ পাই গেছে, কিন্তু কিভাবে বের করতেছে এটা? এই অনলাইন আলারা, তোমরা কি বুঝছো যে এই দূরত্বটা আমি কিভাবে বের করলাম? ওই তো বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব √, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস √, কোটিদ্বয়ের অন্তর, রাইট, স্কয়ার। এবার স্মল বি, যা কিনা অনেক আগেই বের করা ছিল, এটা ছিল এসি ইকুয়াল টু 5√10, রাইট? হয়েছে? সি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু কত বের করা ছিল? 3√। আল্লাহ, এটা তো পিথাগোরাসের সূত্রকে সাপোর্ট করে, সমকোণী ত্রিভুজ। কি বোঝা গেছে? এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, রাইট? তো ভেরি গুড। সমকোণী ত্রিভুজ যখন হলোই, তখন আমি যদি বলি এই সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করো, এটা বলতে পারি, একটু পরে আসতেছি আমি, ওকে? তাহলে বলো, বাহুগুলোর দৈর্ঘ্য পাইছো কিনা? এত সুন্দর বিন্দুগুলো নিয়েছিলাম যেন এই বৃত্তগুলোর √10টা না থাকে সূত্র লেখার পরে। অন্তঃকেন্দ্র দেখো 1-2 এর ব্যাপার, হ্যাঁ? ধরি লেখা, ধরি অন্তঃকেন্দ্র আই অফ এক্স ওয়াই। তাহলে এখানে একটু লিখে ফেলি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। 4√10, এটা ইকুয়াল টু 5√10,
আর এটা ইকুয়াল টু 3√10। বলো ভাইজান, ধরি অন্তঃকেন্দ্র আই অফ কত গো এক্স ওয়াই। একটু আগে তোমাদেরকে বলেছি অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক, অন্তঃকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বিপরীত ভুজের সাথে গুণ হবে। কি মিথ্যা কথা বলছি বলো তো বাবা? তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত? 4√10 ইন্টু অপোজিট বাহু কত গো -4 প্লাস 5√10 ইন্টু অপোজিট ভুজ কত গো 5 প্লাস 3√10 ইন্টু অপোজিট বাহু কত 1 কিচ্ছু করে নি ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল। বাহুগুলোর যোগফল বের করে দেখো √10 কমন যায়। √10 যদি কমন নিই ভাইজান তাহলে এখানে থাকবে 5 প্লাস 4 প্লাস 3। এইবার √10 হবে ফ্রি, কারণ হচ্ছে √10 উপর থেকেও কমন যায়, যায় না? বলো মিথ্যা কথা না সত্য কথা? এবং উপরে হবে যোগ বিয়োগ গুণ ভাগ করে 12, নিচে হবে 12। এই টু কাটবে 1 কাটবে ইকুয়াল টু হবে 1। দেখো মিথ্যা কথা বলছি না। কে ক্লিয়ার? √10 কমন নিয়ে নিচে √10 এর সাথে চটকে দিতে পারবে না। উপরে দেখো -16 প্লাস 28 থাকবে, মানে 12/12। এবারে ওয়াই এর মান বের করো। একবারে করবো নাকি? -12 প্লাস 36 24/12 মানে 2। আমি তো বলেছিলাম অন্তঃকেন্দ্রে আসবে 1 2 এর ব্যাপার। আমি তো এটাই বলেছিলাম রে পাগলা। তো 1 2 না, আমি কি করলাম? আমার ভুল হয়েছে, দেখা তো কোথাও বের করতে পারো বা ভুল। ছোট মানুষে এত সাহস দেখায় না। কি গো ক্লিয়ার? বলো তো ক্লিয়ার কিনা? অনিন্দ দেব, এম খান, বলো এটা ক্লিয়ার কিনা? আফিয়া আলবিদা ক্লিয়ার ভাই, মাহফুজুর রহমান ক্লিয়ার, মাহির মুসাব মাহি ঠিক আছে। তার মানে বাকিগুলোর ক্লিয়ার হয়নি, অর্থাৎ লেখার সময় পাইনি ক্লিয়ার কথাটা। যাই হোক, এই অন্তঃকেন্দ্র পাইছো কিনা বলো? অন্তঃকেন্দ্র যদি বের করতে পারো তাহলে অন্তর দ্বিখণ্ডকগুলোর সমীকরণ পারা যাবে। বলো এ আয়ের সমীকরণ বের করতে পারবা না? এখানে তো 1 2 পাইলা রে পাগলারা। এবারে বলো এ আয়ের সমীকরণ বের করতে পারবা কিনা? এই বি আই সাহেবের ইকুয়েশন বের করতে পারবা কিনা? তারপরে সি আয়ের ইকুয়েশন বের করতে পারবা কিনা? তাহলে প্রত্যেকটার আবার বহির্দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে পারবা কিনা? কেন? বহির্দ্বিখণ্ডকগুলো অন্তর্দ্বিখণ্ডকগুলোর উপরে কি হয়? লম্ব হয়। ক্লিয়ার? এবারে শোনো কথা, মনোযোগ দিয়ে শুনবা। আমি কোন বহির্বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে চাইছি? এবি বাহুকে স্পর্শকারী, রাইট? যে বাহুকে স্পর্শকারী বহির্বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলবে ওটাকে বলা হয় বহির্কেন্দ্র। তোমাদের 9 10 ছিল একটি ত্রিভুজের বহির্কেন্দ্র নির্ণয় করতে হবে, মনে পড়ে? এই যে একটা ত্রিভুজের বহির্কেন্দ্র নির্ণয় করতে বললে এই যে এটাকে বর্ধিত করে দিতে মনে আছে যে এই কোণের সমাধিকোণক, এই কোণের সমাধিকোণক, হ্যান ত্যান ইত্যাদি দিয়ে তারপরে এই ব্যাস, এই এটা মিলতো না কিন্তু। ওই জন্য আমরা আগে বৃত্ত আগে নিতাম, আঁকার পরে স্পষ্ট করাইতাম, যেগুলোকে বর্ণনা লিখতাম আবার উল্টাটা। শোনো, এই অন্তঃকেন্দ্রের সূত্র আর বহির্কেন্দ্রের সূত্র একই, সেম। মনে রাখবা, সূত্রের যে বাহুকে স্পর্শ করে, কোন বাহুকে স্পর্শ করে বলা আছে? হ্যাঁ, এবি বাহুকে স্পর্শ করে
এই সূত্রে যেখানে এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে তার আগে শুধু চিহ্ন চেঞ্জ করে দেবা, মাইনাস করে দেবা। এ বি এর মান কোথায় দেওয়া আছে? এ বি এর বাহুর দৈর্ঘ্য এখানে, এখানে শুধু মাইনাস করে দিবা, তাহলে হবে বহির কেন্দ্র মানে বহির বিভক্ত করার পাগলারা। ঠিক আছে, অর্থাৎ আমরা যে সূত্রগুলো লিখেছি না এখানে, হ্যাঁ প্রমাণ ছিল এটার, আমি প্রমাণ করাইছি ফার্স্ট ইয়ারে থাকতেই, এই প্রমাণটাও সরাসরি করাইছিলাম আমি, রাইট? দেখো এ ভাই ব্যাপারটা হচ্ছে এরকম যে, বলো আমি যদি বলি এই যে এখানে যে বহির্বৃত্তটা থাকবে, বৃত্ত রাখা গেল না, হ্যাঁ, এর যে কেন্দ্র বের করব, এখানে একটা বহির্বৃত্ত আসবে কিনা বলো? এর কেন্দ্র যেটা হবে সেই কেন্দ্রের ভুজ নির্ণয় করার সময় এই বৃত্তটা কোন বাহুকে স্পর্শ করেছে? এ স্মল এ কে। তাহলে এর আগের চিহ্ন শুধু মাইনাস করে দেবা যেখানে যেখানে এ আছে, এটাই অ্যান্সার। আমি কি বোঝাতে পারলাম? ঠিক আছে, এটাই হচ্ছে বহির কেন্দ্র। আর যদি বি, তাহলে এরকম বহির্বৃত্ত কয়টা আছে রে পাগলারা? তাহলে বহির কেন্দ্র কয়টা থাকে? আমি যদি বলতাম স্মল বি বাহুকে স্পর্শকারী বহির্বৃত্তের কেন্দ্র নির্ণয় করো, সব কিছু ঠিক থাকবে, শুধু বি এর আগের চিহ্নটা নেগেটিভ হবে, রাইট? হ্যাঁ আমার, আমি কি আর কি করছি না আমাদের সাথে, হয়েছে? আর সি বাহুকে যদি স্পর্শ করত, তাহলে যেখানে যেখানে সি আছে তার আগে মাইনাস দিয়ে দেবা। কারণ কি জানো, আমরা ওই সময় যখন প্রমাণ করেছিলাম তখন ওটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করতো অন্তকেন্দ্র, আর বহির্কেন্দ্রটা বহির্বিভক্ত করবে, রাইট? অর্থাৎ এখানে আমি একটা স্থানাঙ্ক নির্ণয় করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। এই স্থানাঙ্ককে এইটার অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, আর এই যে এটা কি করবে? বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস আসবে না পাগলারা, ঠিক আছে? তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে কথার কথা, মনে রাখবে রে, কোনোদিন যেন ভুল না হয়। আমি আমাকে প্রশ্ন করতে দিলে তো এই ধরনের প্রশ্ন অন্তত একটা দিতাম, আমি উদ্দীপকটা দিতাম এভাবে, মনে করো এখানে একটা বৃত্ত দিয়ে একে স্পর্শ করাইতাম, একে স্পর্শ করাইতাম, এখানে স্পর্শ করাইতাম, বুঝো নাই? করে এই বিন্দুর স্থানাঙ্ক দিতাম, এই বিন্দুর স্থানাঙ্ক দিতাম, এটার স্থানাঙ্ক দিতাম, দিয়ে বলতাম চিত্রে বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। কে আমার কথা বোঝা নাই? উদ্দীপকটা বোঝা নাই? হ্যাঁ, চিত্রে বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। কি পারবা না? কি ক্লিয়ার? শুধু কেন্দ্র নির্ণয় করেই ক্ষান্ত হতাম না, বলতাম সি কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। দেখো এর স্থানাঙ্ক তোমাদের জানা কিনা? বি কোণের স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক জানা কিনা বলো? এ ভাই, আমি যখন এই বিন্দুর স্থানাঙ্ক পাবো, বহির্বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পাবো না, তাহলে কি আমি এই বহির্দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে পারবো না? সি কোণের সমদ্বিখণ্ডকটা কি এর উপরে লম্ব না? তাহলে কেন পারবো না আমি? বোঝো না এই বাংলা ভাষা? আগে অন্তকেন্দ্র বের করে আগে অন্তর্দ্বিখণ্ডক বের করে বহির্দ্বিখণ্ডক বের করতাম, আর এবার বহির্দ্বিখণ্ডক বের করে অন্তর্দ্বিখণ্ডক বের করবো। সমস্যা কোথায়? কি ক্লিয়ার কিনা বলো? তাহলে এরকম উদ্দীপক দেওয়াই যায়, হ্যাঁ, দিয়েও দিতে পারে কিন্তু এই বছর, কারণ আমি তো তোমাদের পরীক্ষা নিব, যখন পরীক্ষাতে তো প্রশ্ন করব 2 সেট, মনে করো এই না 2 সেট কই রে বাপরে, 2 সেট প্রশ্ন করব। যদি আমি 50 মিনিটের পরীক্ষা নিই, 5টা 10টা সৃজনশীল প্রশ্ন দেব, ওই সৃজনশীল প্রশ্নগুলোতে তো আমি এই প্রশ্নগুলো দিব, আর এগুলোই মনে করো বিভিন্ন স্যাররা যখন দেখবে, ওদের হাতে থাকবে, তখন মনে করবে এই ধরনের একটা প্রশ্ন দেওয়াই যায়, তখন মনে করো দিয়ে দিল, তখন কি করবা তুমি? কি পারবা কিনা বলো? এ ভাই, আমি যে ত্রিভুজটা দিয়েছিলাম
সেটা একটা সমকোণী ত্রিভুজ। তোমরা কি খেয়াল করে চাও? হ্যাঁ, আমি এখান থেকে কি কি প্রশ্ন করতে পারি তোমরা জানো? লেখো। ওই এই আজকের এই উদ্দীপকটা দিয়েই অঙ্ক লিখতেছি। দেখো ভাইজান, এর স্থানাঙ্ক কত দেওয়া ছিল? -4 -3, রাইট। বি এর স্থানাঙ্ক 50, রাইট। সি এর স্থানাঙ্ক আলফা বেটি। এবার আসো, এবার অন্তকেন্দ্র 1 2, অন্তকেন্দ্র 1 2, রাইট। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এবার বাটন খুলে যাবে। ওয়ান 12 অ্যান্সার 112 আসতে হবে, এটা সত্য। তাহলে আলফা এবং বিটার মান আমাকে বের করতে হবে। হেভি অঙ্ক কিন্তু। হ্যাঁ, দেখো, এটা হতে পারে না বলো তো? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার অন্তকেন্দ্র বের করা যায়। 2টা শীর্ষবিন্দু, একটা অন্তকেন্দ্র দেওয়া থাকলে তৃতীয় শীর্ষবিন্দু বের করাটা অন্য লেভেলের একটা কনসেপ্ট লাগবে। ঠিক আছে, নইলে কিন্তু বাটাম খুলে যাবে একবারে। কারণ মনে করতেছ যে এই দূরত্ব বের করে ওই 1 = ওইটা লিখবা, খবর আছে। কারণ এই ডিস্টেন্সই তো তুমি জানো না। বিসি এর দৈর্ঘ্য জানো, এসি এর দৈর্ঘ্য জানো, তুমি তো কেবলমাত্র জানো এবি এর দৈর্ঘ্য, রাইট। অতএব ওগুলো সব বাদ। এখন যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে, তোমাদেরকে আমি 1953 সালের আগের সালে এটা হচ্ছে এরকম, যদি এরকম চিত্রের সম্মুখীন হতে হয় যে এখানে একটা সরল রেখা আছে, এখানে একটা সরল রেখা আছে, এই কোণের একটা সমদ্বিখণ্ডক আছে, এবং এটা ঢাল যদি m1, শিখাইনি আমি, m2 এবং এটা m3, এটা শিখাইছি কিনা বাবা বলো? সত্যি? তাহলে m1 - m2 = m2 - m3, এই ধরনের একটা ইকুয়েশন ছিল। m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 ইকুয়াল টু m2 - m3 ডিভাইডেড বাই। এখন সত্যি করে বলো, এখানে টোটাল আননোন প্যারামিটার 3টা, তার মধ্যে যে কোনো 2টা যদি জানা থাকে, তৃতীয়টা বের করা যাবে কিনা, এইটা দিয়েই আমি এই অঙ্ক করবো এবার, রাইট। দেখো কিভাবে করি। দেখো, এই সূত্রটা তোমরাও জানতা, আমিও জানি। পার্থক্য কি? আমি এটার অ্যাপ্লিকেশন পারি। ঠিক আছে, আগে ত্রিভুজটা আঁকো ভাইজান, এই এই এই, রাইট। হেভি অঙ্ক ভাইজান, মাই ডিয়ার প্রবলেম, মাই লাভ। আসছে কেন? -4 -3, এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক 50, সি বিন্দুর স্থানাঙ্ক আলফা বেটি, আর আই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 2 এর ব্যাপার, রাইট। ভাইজান এবং বোনজানেরা, বোনদেরকে জান বললে আবার সমস্যা আছে। দেখো, বলবো? আসছো কেন? যোগ করে দিলাম, রাইট। বলো ভাইজান, এটার ঢাল মনে করলাম m1, এটার ডাল মনে করলাম m2, এটার ডাল মনে করলাম m3, এটার ডাল মনে করলাম m4। কি মনে করতে পারবো না এত কিছু? পারবো কিনা বলো ভাইজান? আগে আমাকে তোমরা
যা যা এখানে জানো, রাইট? বলো এবি এর ঢাল নির্ণয় করা সম্ভব কিনা, দুটা বিন্দু আছে। বলো তাহলে m1 ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর মানে 3/9 মানে 1/3 একবারে করলাম, না পারলে নদীতে ঝাঁপ দিও। m1 ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর 1/3, ঠিক? আচ্ছা, m2 মানে এ আয়ের ঢাল কোটিদ্বয়ের অন্তর তার মানে 1, রাইট? m3 এর ঢাল এখানে আমরা জানতে পারতেছি বিটা প্লাস 3 ডিভাইডেড বাই আলফা প্লাস 4। মিথ্যা কথা বলো, মিথ্যা কথা কি? তাহলে চিত্র অনুসারে m3 এর মান এটা, রাইট? এবার আসো m4 এর মান বলবা একটু প্লিজ। ও আরেকটা আছে গো, এখানে m5 দিই, হতাশ। আচ্ছা সমস্যা নাই, দেখো না তামা তামা করে দিব একবারে। m4 ইকুয়াল টু বলো বাবা বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস, আর m5 এটা ইকুয়াল টু তাহলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর মাইনাস হাফ, তাই না গো? মাইনাস হাফ না? ক্লিয়ার? ভাইজান সত্যি করে বলো, এই যে জায়গাটাতে এই তিনটার মধ্যে একটা সম্পর্ক লেখা যায়, কারণ একটা সরলরেখা দুইটা সরলরেখা এটা সমদ্বিখণ্ডক। কি পাইনি আমি একটু আগে দেখালাম না, এটা বললাম না? বলো তো বাবা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা তাদের সমদ্বিখণ্ডক। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক লেখা যাবে কিনা? তাহলে অতএব m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2 ইকুয়াল টু, ঘূর্ণন যেন একই দিকে থাকে, m2 মাইনাস m3 ডিভাইডেড বাই 1 প্লাস m2 ইন্টু m3। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, একটু দেখো তোমরা, এই m1 m2 এর মান ধ্রুবক আকারে জানা কিনা? m3 এর মান অত বড় বসাবা না, m3 এর মানটাকে বের করে নেব, প্রশ্ন মতে সেটা ইকুয়াল টু ওইটা বলবো যে আলফা বিটার একটা ইকুয়েশন পাবো না? অনুরূপ ভাবে যখন আমি এই তিনটা নিয়ে কাজ করবো রে ভাই, তখন আমি আবার আলফা বিটার আরেকটা ইকুয়েশন পাবো। কয়টা ইকুয়েশন পাবো? দুইটা ইকুয়েশন পাইলে সমাধান করে আলফা বিটার মান বের করা যাবে। কি বোঝা না এই বাংলা ভাষা আমার? তাহলে বলে এখান থেকে বের করা, তাড়াতাড়ি বসে আছো কেন মা? m3 এর মান বের করা, m1 এর মান বসাও, m2 এর মান বসাও। এদের কি খবর দেখি? বলো ক্লিয়ার কিনা বাবা? মাশরুক আহমেদ বলছে শিখে নাই ওই সূত্র, ও তার মানে দ্বিতীয় ক্লাস করে নাই, বা ওদের তৃতীয় ক্লাস করে নাই ও। এই m2 এর মান m3 এর মান কত আসলো? m3 এর মান এসছে 3। প্রশ্ন মতে m3 ইকুয়াল টু বিটা প্লাস 3 ডিভাইডেড বাই আলফা প্লাস 4 কিনা? তাহলে এইটা ইকুয়াল টু লিখবা ভাইজান বিটা প্লাস 3 ডিভাইডেড বাই আলফা প্লাস 4, রাইট? লিখতে পারবা না? বাহ, 3 আলফা মাইনাস বিটা প্লাস 9 ইকুয়াল টু 0। কি করলাম বলো তো? আর গুণ করে এপার ওপার পার করে তোলপার তুলে 3 আলফা মাইনাস বিটা প্লাস 9 ইকুয়াল টু 0, এটা দাও ইকুয়েশন নম্বর 1। কি ক্লিয়ার? আলফা বিটার কয়টা ইকুয়েশন পাইলা? আলফা বিটার দুটা অজানা রাশি সলভ করার জন্য দুটা ইকুয়েশন প্রয়োজন। এবার আবার লেখো, আবার এই তিনটার মধ্যে সম্পর্ক লিখতে পারবো কিনা বলো?
এবারে বলো এই তিনটার মধ্যে যদি সম্পর্ক লিখে m1 মাইনাস m5 নাকি গো ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু এটা ইকুয়াল টু m5 মাইনাস m4 ডিভাইডেড বাই 1 প্লাস m5 ইন্টু বলো ভাইজান এই যে সূত্রটা লিখলাম এটার ঘূর্ণনের ব্যাপার স্যাপার ছিল মনে আছে ঘূর্ণনটা একই দিকে রাখতে হয় বলো এখান থেকে কিসের মান বের করা সম্ভব তাহলে m4 এর মান বের করে বসে আছো কেন এখান থেকে m4 এর মান বের করো তাড়াতাড়ি ঠান্ডা মাথায় সলভ করবা অঙ্ক m4 এর মান বের করো কত এসছে m4 এর মান সবাই বলবে একযোগে -3 রাইট বাট আমাদের m4 কত বের করা আছে আমাদের m4 কত বের করা আছে বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস 5 ইকুয়াল টু কত -3 তাহলে বাহ 3 আলফা প্লাস বিটা -15 ইকুয়াল টু 0 বলতে পারি কিনা বলো হ্যাঁ এটা দাও ইকুয়েশন নম্বর 2 এটা দাও ইকুয়েশন নম্বর 2 দেশ 1 আর 2 সমাধান করে পাই আলফা ইকুয়াল টু 1 বিটা ইকুয়াল টু 12 সমাধান না করে বলে দিলাম এ ভাই তোমরা কই তোমরা বুঝতেছ একজন লিখেছে আপনার মাথায় এত বুদ্ধি কই থেকে আসে ভাই সূত্রের এত অ্যাপ্লিকেশন কেন আজব কাহিনী আমি যেভাবে আমি প্যাচ লাগাবো সেইভাবে তো অঙ্ক তৈরি হবে হবে না আজব একজন বলছে ভাইয়া বুয়েটে এটা পড়তে পারে কি পড়তে পারে এই পারবা কিনা বলো কিন্তু দুঃখের বিষয় সেটা তো না কথা হচ্ছে আমি যে ত্রিভুজটা আজকে নিয়েছিলাম প্রথমে ওইটা সমকোণী ত্রিভুজ নিয়েছিলাম ইচ্ছা করেই আর ওখান থেকে দুটা জিনিস বলবো তাই লেখো লেখো ও বা আমার মানে কয়টা বাজে বাজে নি লেখো লেখো এ অপত বি অপত সি অপত যেগুলো দেওয়া ছিল আর কি লেখো ক নম্বরে লেখো a of -4 -3 b of 5 0 c of 1 12 ক নম্বরে লেখো ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ ব্যাখ্যা করো ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এটা জীবনে আমি করাবো না তাই কিনা ঢাল বের করে করলেই হয় রাইট যে কোনো দুইটা সরলরেখার ঢালের গুণফল -1 হবে রাইট খ নম্বর লেখো ত্রিভুজটির লম্ব কেন্দ্র নির্ণয় করো ত্রিভুজটির লম্ব কেন্দ্র এটা চখাম একটা অঙ্ক কিন্তু গ নম্বরে লেখো ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিভুজটির পরিকেন্দ্র এই সব কটা অঙ্ক এমসিকিউ এর জন্য
এগুলো এমসিকিউ আসবে। ঠিক আছে, তোমাকে অ্যান্সার করতে হবে 45 সেকেন্ডের মধ্যে। মনে রাখবা, সমকোণী ত্রিভুজের লম্ব কেন্দ্র হয় যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয় সেই বিন্দুতে। আবার বলছি, এগুলো তোমরাও জানতো, আমিও জানি, কিন্তু একই জিনিস। আগে তোমাদেরকে জানতে হবে লম্ব কেন্দ্র কাকে বলে। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপরে লম্ব টানলে তারা যে বিন্দুতে ছেদ করে, তাই কিনা? তাহলে তোমরাই বলো, বাবা, আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, তোমরা বলো যে এখানে 3টা বিন্দু আছে, রাইট? আমি লম্ব কেন্দ্রের সংজ্ঞা দিয়েছি এরকম যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপরে লম্ব টানলে তারা যে বিন্দুতে ছেদ করবে। সত্যি করে বলো, এই বিন্দু থেকে লম্ব টানবো কার উপরে? বিপরীত বাহু। বিপরীত বাহুকে বিসির উপরে লম্ব টানো তো দেখি, এটাই হবে কিনা বলো? মিথ্যা কথা বললাম, রাইট? এবারে সি বিন্দু থেকে লম্ব টানবা কার উপরে, এটা বলো আমাকে। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে, রাইট? তাহলে সি এর বিপরীত বাহু কেডা? এ বি এর উপর লম্ব টানো প্লিজ। তাহলে এই যে লম্ব টানলাম, এরা কোন বিন্দুতে ছেদ করে? সেটাই লম্ব কেন্দ্র রে পাগলারা। তার মানে আরেকটা দরকার কিসের লাগে? 2টা হলেই হয়, ছেদ বিন্দু পাওয়া যায়। তো ফুটানি করে কেন এটা? এই বলো বাবা, তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব কেন্দ্র কোথায়? যে বিন্দুতে সমকোণ উৎপন্ন করে, রাইট? যে বিন্দুতে সমকোণ উৎপন্ন করে। কি পারবা না? তাহলে আমার এর স্থানাঙ্ক দেওয়া ছিল ভাইজান -4 -3, বি এর স্থানাঙ্ক ছিল তোমার 50, সি এর স্থানাঙ্ক ছিল 112। আগে সবকটা ঢাল বের করে দেখবো কার কার ঢালের গুণফল -1 হয়, রাইট? এম এ বি ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর 1/3, রাইট? এম বি সি ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর 12/4, 12/-4, 12/-4 ইকুয়াল টু কত? পরে পেয়ে গেছি গো, আর লাগবে? এই ঢালের গুণফল কত? যেহেতু এম এ বি ইন্টু এম বি সি ইকুয়াল টু -1, সুতরাং এই দুটা এ বি আর বি সি এর কোমল অক্ষর যেটা, সেটাই সমকোণ উৎপন্ন করে ওই জায়গাতে, বি বিন্দুতে। বুঝলি? এ বি আর বি সি এর কোমল অক্ষর কোনটা? অতএব, ঠিক না? তাহলে অতএব লম্ব কেন্দ্র বি, বিয়োগ কত? 50, রাইট? তাহলে ভাই জান, আমি তোমাকে এই প্রশ্ন তো আমি করবো না, তোমাকে শিখাবো এটা পরীক্ষার প্রশ্ন করবো তো আরেকটা আমি, ঠিক আছে? আমি তো এই প্রশ্ন দেব না, আমি প্রশ্ন দেব এরকম, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। সরল রেখাটি যদি এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল না হয় তবে উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার লম্ব কেন্দ্র কোথায়? অ্যান্সার হবে 0 0। ঠিক আছে, মনে রাখবা, পৃথিবীতে নয়, মহাবিশ্বের আনাচে কানাচে যেখানে যত সরল রেখার ইকুয়েশন থাক না কেন, যদি তারা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল না হয় তার উভয় অক্ষের সাথে কি ত্রিভুজ গঠন করে? তার লম্ব বিন্দু কোথায়? মূল বিন্দুতে। এটাই তো দেবো আমি এমসিকিউ রে পাগলারা। ঠিক আছে, লিখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। সরল রেখাটি, বিশেষ নোট এটা, হ্যাঁ, সরল রেখাটি এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল না হলে, এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল না হলে সরল রেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, সরল রেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে
তার লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র, তার লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র চিরকাল 0 0, চিরকাল। এগুলো অঙ্ক দিলেই তো 70% স্টুডেন্ট পারে না, 30%-এর মধ্যে তোমরা থাকতে পারবে না। হ্যাঁ, সেটাও বের করতে পারবো। কি বলো, পাগল নাকি? দেখেছ, ত্রিভুজ যখন আছে তার লম্ব কেন্দ্র আছেই, পরিকেন্দ্র আছেই, ভর কেন্দ্র আছেই। ঠিক আছে, এবার ভাই ক্লিয়ার। এবার একটা কথা শোনো, এই যে ত্রিভুজটা, রাইট, ত্রিভুজ বলছি, সরল রেখাটা উভয় অক্ষের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করে না? সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এক্স অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হয় না? মনে করো কোন একটা সরল রেখা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, এর যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, এর ক্ষেত্রফলটা তোমরা কিভাবে নির্ণয় করো? হাফ ইন্টু ভূমি কত, তাহলে কিভাবে বের করবা তোমরা? ভাগ করে দিয়ে পারে পার করে, এতগুলো চিন্তা করে, রাইট। আর আমার চিন্তা, এই সরল রেখা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল চিরকাল হবে হাফ ইন্টু এই ধ্রুবক পদ বা এক্স এর সহগ। ওইটাই তো কথা, তো পার করে চিন্তা করার কি আছে, আমাকে এটা বোঝাও আগে তোমরা। ওটা ওইভাবে তো করে আসতেছে, ওটা ছাড়া তো মাথা কিছু ঢুকবে না। সি ডিভাইডেড বাই বি ঘটনা সঠিক কিনা বলো? এটা যেন নেগেটিভ না হয়, সোজা হিসাব, অর্থাৎ চিহ্ন ছাড়া লিখবো, এগুলো চিহ্ন ছাড়া ডিজিট গুলো ব্যবহার করবো শুধু, তা না এটাকে আগে এইভাবে চিন্তা করবে। চিন্তা করতে গিয়ে মেমোরি কার্ড কিছু নষ্ট করবে, মাইনাস সি ভাগ করে দেওয়ার পরে ওইভাবে চিন্তা হবে না। তার মানে কি হাফ ইন্টু সি স্কোয়ার বাই এ বি, এর মডুলাস দিলাম, কি না হয় তোমাদের দ্বারা, ঠিক কিনা? সি স্কোয়ার তো নেগেটিভ হতে পারে না, ঠিক কিনা গো? হ্যাঁ, তাহলে আমি এটা মনে রাখবো, নট এইটা, রাইট। তাহলে যে কোনো সরল রেখা দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই ধ্রুবক পদ বা এক্স এর সহগ, ধ্রুবক পদ বাই ওয়াই এর সহগ। এই ধরনের কি যেন একটা প্রবলেম তোমাদের সেদিন একটা স্টুডেন্ট আমাকে দিয়েছে, দুটা সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো, এটা বলে তার প্রবলেম হয়েছে। পৃথিবীর যে কোনো সরল রেখা দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। আমি যদি এখন বলি 2x + 3y + 1 = 0, এই সরল রেখা দ্বারা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল হাফ ইন্টু 1/3 ইন্টু 1/12। কতক্ষণ লাগবে? টেকনিক কাজে লাগাতে হবে তো, তাই কিনা? পারবা কিনা বলো বাবা, রাইট। এবার একটা নোট লিখো ছোট্ট করে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। এগুলো তো তোমরা 9 10 তোমরাও শিখে এসছো, আমিও শিখে এসছি। আমি ব্যবহার করতে পারি বেশি, তোমরা পারো কম, ঠিক কিনা? কেন এমনটা হলো না? তুমি একটা টপিক ফিজিক্স কালকে পড়ে আসো, আমি পড়ে আসবো নি। আমি কত কিছু বলতে পারি আর তুমি কত কিছু বলতে পারো, দেখবো নি, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, বয়স বেশি, তাহলে আমার থেকে বয়স বেশি এই বস্তিতে তো অনেক দাদা চাচারা আছে, ওকে পড়তে লাগে দিই। দেখো এবার এটা মনে করো বৃত্ত, এটা মনে করো একটা ব্যাস, রাইট। আমি এটাকে একটা ত্রিভুজের বাহু বিবেচনা করে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি ভাইজান, এটা চিরকাল সমকোণী ত্রিভুজ, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। বলো, এটা একটা ত্রিভুজ, এটা কি এই পরিবৃত্তের ব্যাস? এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, তাহলে অতিভুজটাই হচ্ছে পরিবৃত্তের ব্যাস।
আর ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। আমি ওই জন্য বলেছি, কি বোঝো নাই? এটা তো তোমরাও জানো, জানো কিনা বলো? তাহলে আমি যদি বলি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র নির্ণয় করো, অতিভুজের মধ্যবিন্দু, বাস। তাহলে আমি যে ত্রিভুজটা দিয়েছিলাম সেটা কিন্তু সমকোণী ত্রিভুজ। কোনটা অতিভুজ সেটাও আমরা জানি, কি জানি না? এসিটা হচ্ছে অতিভুজ, আর মধ্যবিন্দু বের করতে পারবা না, তাহলে আমার পরিকেন্দ্র আমি এমসিকিউ দিতে পারি না। এত কঠিনও দেব না, এরকম দেব 0 0 8 0 আর 0 4। এই ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় বলো? এটা কি দেখতে এরকম না? হ্যাঁ, 0 0 8 0 0 4, এটা কি সমকোণী ত্রিভুজ না? এর অতিভুজ কি এটা না? এটার মধ্যবিন্দু কি পরিকেন্দ্র না? তাহলে এটার মধ্যবিন্দু 4 2 কি না? তাহলে 4 2। আমি কি বোঝাতে পারলাম? কিন্তু আমি তো প্রশ্ন সেটা দেব না, দিব কি জানো? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, রাইট? দিয়ে বলবো এই ত্রিভুজের পরিকেন্দ্রগামী এবং কি, এই ত্রিভুজের পরিকেন্দ্রগামী এবং বিসি এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরলরেখা সমূহের সমীকরণ নির্ণয় করো। বুঝলি? এই ত্রিভুজের পরিকেন্দ্রগামী, তার পরিকেন্দ্র কত পাইলা তুমি? 4 2 গামী, বাট এই রেখার সাথে কত কোণ উৎপন্নকারী? তাহলে এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী। তাহলে এই কোণ দেওয়া আছে। এই সরলরেখার ঢাল আমি জানি, এর ঢাল বের করা যাবে না, কোটিদের অন্তর বাই ভুজদের অন্তর, অর্থাৎ -1/2। তাহলে এটার ঢাল m1 দিস ইকুয়াল টু -1/2। এটার ঢাল আমি m2 ধরে নিব। ঢাল জানি একটার, কোণ জানি। এবার তোমার মনটা আমাকে দাও, তাহলে m2 পাবা কিনা? m2 জানা, বিন্দু জানা, সরলরেখার সমীকরণ বের করা যাবে কিনা? তাহলে বিভিন্ন ওই তোমার জানা জিনিসকেই আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছি। কি বোঝো না এই ব্যাপারটা? যে এই ত্রিভুজের পরিকেন্দ্রগামী বাট বিসি এর সাথে কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরলরেখা সমূহের সমীকরণ নির্ণয় করো, রাইট? তো আজকে এই পর্যন্ত থাকলো। খুদা হাফেজ। এভাবে তোমরা কি বুঝলাম? অনলাইন ওরা ক্লিয়ার? বলো তো বাবা, অনলাইন ওরা